দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মতি নন্দীর লেখা কনি নামক যে গল্পটি আমরা শুরু করেছিলাম তার আজ নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই যে দেখো আমার কাছে বইটি রয়েছে, এই বইটি আমরা আজ নবম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই নবম অধ্যায়টি আমরা একটি পর্বেই আলোচনা সেরে দেব এবং এই আলোচনার পরে আমরা এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে নবম অধ্যায় আমরা শুরু করছি। এর আগে আমরা অষ্টম অধ্যায়ে দেখেছিলাম কনির দাদা মারা গিয়েছিল এবং ক্ষিতীশ সেটা জানতো না। ক্ষিতীশ যেহেতু দেখেছিল যে কনি দু একদিন ধরে প্র্যাকটিসে আসেনি, তাই সে কনিদের বাড়ি চলে গিয়েছিল এবং কনিকে জিজ্ঞেস করছিল যে কেন তুমি ট্রেনিং এ আসোনি। তখন পাশে থেকে একজন তাকে জানিয়েছিল যে তার তো দাদা মারা গিয়েছে এবং শেষে কনিকে আমরা বলতে শুনেছিলাম যে দাদা মানে খিদ্দা, এখন আমরা খাবো কি। এই পর্যন্তই ছিল মূলত অষ্টম অধ্যায়। এবারে আমরা নবম অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ, পারতেই হবে পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কনির দিকে ছুঁড়ে মারলো। পায়ে পড়ি খিদ্দা, আমি আর পারছি না। অর্থাৎ কনি ক্লান্ত হয়ে গিয়েছে প্র্যাকটিস করতে করতে, সে আর পারছে না। মাথা ফাটিয়ে দেবো তোর, মরে যা তুই, মরে যা মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না, মানে ঢিল তুলতে যাচ্ছিল কিন্তু খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির ঘাড়ের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লোগাটা দেখতে পেল। শেষ পর্যন্ত একটা বাঁশের লোগা দেখতে পেয়ে সে সেটি দিয়ে মারতেও উদ্ধত হয়েছিল। খিদ্দা, আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনলো। কনি পাড়ের কাছে এগিয়ে আসছে। ক্ষিতীশ দু হাতে লোগাটা তুলে জলে আঘাত করলো। কনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়লো, মানে আর অল্প হলেই কনির লাগতো। আবার সে লোগাটা দুহাত উঁচু করে জলে আঘাত করলো। মাথা ভেঙে দেব, জল থেকে উঠবি তো মরে যাবি। এখনো 200 মিটার বাকি রয়েছে। মানে প্রচন্ড শাসনের সাথে তাকে সাঁতার শেখাচ্ছে। কনি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের পেছন দিকে এগোতেই ক্ষিতীশ লম্বা লোগা তুলে পাড় ধরে ছুটলো। কনি থমকে গিয়ে প্ল্যাটফর্মের কিনার ধরে উকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পাড় থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই, যার জন্য ক্ষিতীশ এই পাড় থেকে সেই প্ল্যাটফর্মে যেতে পারছে না। খিদ্দা খিদ্দা, আমায় এবেলা ছেড়ে দাও, ওবেলা আমি পুষিয়ে দেব। কনি ফোপাচ্ছে, মানে কান্নার মতো তার অবস্থা তৈরি হয়েছে। কোনো কথা আমি শুনতে চাই না, আমার রুটিন অনুযায়ী কাজ চাই। যতক্ষণ না কাজ পাচ্ছি আজ তোকে উঠতেই দেব না। একদম ক্ষিতীশের পুরো রুলস, যতক্ষণ না আমার কাজ কমপ্লিট হচ্ছে আজ তোর রেহাই নেই। প্ল্যাটফর্ম ধরা দু হাতের মধ্যে মুখটা গুজে কনি কাঁদছে, মানে উঠতে পারছে না, করতেও পারছে না। কনি কান্না পাচ্ছে তার। ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। সকাল 9টা বেজে গেছে। কমল দিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চগুলোয় অনেকেই বসে। কমল দিঘির ভেতরের পথ দিয়ে পথিকের আনাগোনা। তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে, কেউ কেউ দাঁড়িয়েও পড়ছে। মানে এইভাবে শাসন করতে দেখে পথ চলতি মানুষেরা কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেও। কনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে। ক্ষিতীশও লগা হাতে পাড় ধরে পূর্ব দিকে হাঁটছে। বিশ্বাস নেই ওপারে পৌঁছলেই কনি জল থেকে উঠে পড়তে পারে, তাই ক্ষিতীশও পেছন পিছন পাহারা দিচ্ছিল। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে। তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন, অর্থাৎ কনি প্রায় ঘুমিয়ে পড়ছে, মানে সাঁতার কাটতে গিয়ে সে ঘুমে আচ্ছন্ন হয়ে গিয়েছে। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড়বিড় করে আপন মনে বকেই যাচ্ছে। জানি রে জানি, কষ্ট হচ্ছে, হাত পা খুলে খুলে আসছে, কলজে ফেটে যাচ্ছে। যাক যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদ্দে যখন থাবা মারে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কেমন লাগে। তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট কনি ফাইট। অর্থাৎ ক্ষিতীশ তাকে উত্তেজিত করছে এসব কথা বলে। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, মানে লোহার শক্ত লোহা হয়ে উঠতে হবে, যাতে কেউ আর সেখান থেকে ক্ষয় না করতে পারে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। কামন কনি, জোর লাগা।
আরো জোরে। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা। বলে যা কনি, খিদ্দা তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে। মানে এইসব কথা বলে ক্ষিতিশ সিংহ কনিকে উত্তেজিত করছিল বারবার। কনি যেন কোনো মতেই সাঁতার ছেড়ে ওপরে না উঠে আসে। মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক। মূর্খ, মূর্খের দল সব। ঘন্টাখানেক আরামে হাত পা ছুটিয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং ট্রেনিং মানে ওই 1-1.5 ঘন্টা কাজ করলে কেউ চ্যাম্পিয়ন হতে পারে না। ট্রেনিং যথেষ্ট করতে হয়, তাহলেই চ্যাম্পিয়ন হওয়া যায়। আরো 50 মিটার এখনো যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, মানে পাকা সানের মতো বাঁধিয়ে তোল। দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীর। যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছুই নয় রে, ওগুলো এক একটি চাকরি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলি ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। অর্থাৎ তুমি মেডেলের পেছনে ছুটছো ঠিকই আছে, কিন্তু সোনার মেডেল একটি পেতে গেলে যে কত যন্ত্রণা তোমাকে সহ্য করতে হয় সেটি মানুষ চেষ্টা করলে অবশ্যই পারে। কনি সাঁতার শেষ করে 2 হাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো। 2 চোখে ঘৃণা আর আক্রোশ। আসলে ক্ষিতীশের প্রতি তার ঘৃণা তৈরি হয়েছে। ক্ষিতীশ সেটা লক্ষ্যও করলো। লাগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এটা কনির লগ বুক, অর্থাৎ রেকর্ড বুক। প্রতি বেলার ট্রেনিং এর কাজের ও সময়ের হিসাব ছাড়াও খাওয়ার, ওজনের, নাড়ির স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিনের স্তর পরীক্ষার, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের তালিকাও এতে লেখা আছে। রেকর্ড বুক অ্যাকচুয়ালি সবকিছুই তাতে লেখা রয়েছে। লগ বুকে লিখতে লিখতে ক্ষিতীশ দেখলো কনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়, আজ বলল না। ক্লাব থেকে কনি যায় ক্ষিতীশের বাড়ি, সেখানেই ওর খাওয়া। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটার তালা খুলতে হয়। অর্থাৎ তার বাড়িতে খাওয়া দাওয়ার কাজটা কনি সেরে নেয় এবং তারপর তাদের দোকানের শাটারের কাজটাও তাকেই করতে হয়, মানে শাটারটা খুলতে হয়। দোকান ঝাড় দেয়, কাউন্টার মোছে, কুজোয় জল তোলে, তাকে 5 মাস খাটতে হয়। দুপুরে আবার আসে ভাত খেতে। তখন ঘন্টা 2 ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপোলোয় যেতে হয়। সাঁতার থেকে আবার প্রজাপতিতে, অর্থাৎ সন্ধ্যাবেলা আবার প্রজাপতি। প্রজাপতি মানে দোকান। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কনি মাইনে পায় 40 টাকা, অর্থাৎ ক্ষিতীশের স্ত্রী তাকে দোকানের কাজে লাগিয়ে দিয়েছে এবং তাকে খাওয়া দাওয়া সহ হাতে 40 টাকা করে তারা দেয়। আজ কনির দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। লীলাবতী নিজেই দোকান খুলেছে। পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখেই রাস্তার দিকে আঙ্গুল তুলিয়ে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই। ফ্যাকাশে হয়ে গেল কনির মুখ। মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আসায় লীলাবতী আর কিছুই বলল না। কনি একে একে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে এবং খিদে তখন সে ঝাপসা দেখছে, পা টলছে। তার খুব ঘুমোতে ইচ্ছা করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি একটু বাড়ি যাব। বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না, অর্থাৎ তাকে আজ ছুটি দেওয়া যাবে না। কনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40 টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে। মানে এটাও জানে কনি যে এই কাজ থেকে যদি এখন সে রাগ করে চলে যায়, তার সংসার 40 টাকা আর পাবে না। ওদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপোলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাট কেনার জন্য। 3 ট্রে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বরের টুকরো কাপড়ে লেখে জামা কাপড়ে বেঁধে কাচতে পাঠানোর জন্য লন্ড্রিগুলোর দরকার হয় এই ছাট। ছাট থেকে সমান মাপে কাপড়ের টুকরো কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়।
ওরা দৈনিক প্রায় 3 কিলো নেয়। ক্ষিতীশ টাকা 6-7 লাভ করে, অর্থাৎ ক্ষিতীশ এখন ছাট কাপড়ের একটি নতুন ব্যবসা খুলেছে। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাট ভর্তি থলি নিয়ে কনিদের ঘরের দরজায় হাজির হলো। কনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল। কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কেন, রোজ যেমন সময় ঘুমায় তখন। জড়সড় হয়ে কনির মা বলল, ঠিক বলছো? ক্ষিতীশ তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো মেয়ে, আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো, কনি কখন ঘুমিয়েছে? না বাবা, আপনার কাছে মিছে বলবো না। কাল রাতে কনি যাত্রা শুনতে গেছিল, অর্থাৎ যাত্রা শুনতে গিয়েছিল। রাত 1টা নাগাদ ফিরে তারপর শুয়েছে। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রেখো আজই। কাল সকালে কনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কনির মার হাতে দিয়ে ফেরার আগে ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্য তোমাকে একটু কড়া হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস। সিদ্ধিলাভ করতে হলে সন্ন্যাসীর মতোই জীবনযাপন করতে হবে। বহু ছোটখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর, অর্থাৎ তোমার এই সামান্য ছোট্ট একটু জিনিস তোমার এই যে অ্যাচিভমেন্ট তাকে অনেক দূরে পাঠিয়ে দেবে। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিং এর সময় বিশ্রাম নষ্ট করে নয়। এগুলো তোমাকে বুঝতে হবে। বাড়ি ফিরে ক্ষিতীশ দেখলো লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞেস করলো, কনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না। ঝিমোয় শুধু, বসতেই দেই না, দাঁড়িয়েই আজ ঘুমোচ্ছিল। আজ ওকে খুব খাটিয়েছি, তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা সেরে নিচ্ছ। অর্থাৎ তোমাকে এই যে আমি কনিকে যে তুমি খাটাচ্ছ, ক্ষিতীশ বলছে, তো এটা কি লাভ হচ্ছে তোমার? তোমাকে তো আমি 5,000 টাকা বাঁচিয়ে দিলাম, তুমি বাচ্চাটাকে খাটিয়ে কি লাভ করছো? ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। রোজ দুধ, ডিম, মধু, মাসে 50 টাকায় কি হয় বলতো? ক্ষিতীশ তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়লো। ঘরে এসে দেখে কনি মেঝে অকাতরে ঘুমাচ্ছে, মানে অজ্ঞান হয়ে একেবারে পুরো অচেতন অবস্থায় ঘুমিয়ে রয়েছে। বালিশের বদলে দুটি হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে কনি নড়ে উঠে আবার গুটিসুটি হয়ে সরে এলো ক্ষিতীশের দিকে। বিড়বিড় করে কি যেন বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়লো শোনার জন্য। দাদা? হ্যাঁ? একটা পাতলা হাসি কনির মুখে চড়িয়ে গেল। আমায় কুমির দেখাবে বলেছিলে? দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব। ফিসফিস করে ক্ষিতীশ বলল। আরো অনেক জায়গায় আমরা যাব, বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, তারপর যাবি আরো অনেক দূরে, টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। মানে কনি ঘুমিয়ে ঘুমিয়ে এসব কথা যখন বলছিল, ক্ষিতীশ এগুলি জাগনা থেকেই, মানে না ঘুমিয়েই তাকে এইসব কথা বলছিল। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল। খিদ্দা আমাকে কষ্ট দেয় দাদা, অর্থাৎ কনি ভাবছে তার দাদার সাথে সে গল্প করছে। আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল, অর্থাৎ আরো ঘুমিয়ে পড়ল। ক্ষিতীশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরো কষ্ট দেব রে, আরো দেব। রবিবার প্রজাপতি বন্ধ থাকে, মানে ওটা একটা পার্ট চলে গেল, আর একটা পার্ট এবার শুরু হলো। রবিবার প্রজাপতি বন্ধ থাকে, সপ্তাহে একদিন করে বন্ধ। সেদিন কোনি ট্রেনিং এরও ছুটি। ক্ষিতীশের কাঁধে ঝুলছে ঝুলি, মানে একটা থলি, যেটা সেটা ক্ষিতীশের কাঁধে সবসময় থাকে। তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলু ছেচকি, গুড়, ডিম সিদ্ধ আর কলা, মানে কিছু খাবার আর কি। ওরা দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানায় ঘন্টা 3 ঘুরে পুকুর ধারে ঘাসে বসে আছে। ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো বার করে বলল, জল খাওয়াটাই মুশকিল হবে, ওয়াটার বোতলটা আনতে হতো। মানে জল তো পেয়ে যাব, কিন্তু জল খাওয়াটা মুশকিল হয়ে যাবে। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে হইচই করে হাজির হলো।
সঙ্গে 4জন টিচার, অর্থাৎ একটা কোনো স্কুলের টিম সেই চিড়িয়াখানায় এসেছে। 2জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো, তাদের জন্য ঝুড়ি ঝুড়ি খাবার 2জন দারোয়ান সেটা বয়েও আনলো। ওরা গোল হয়ে খেতে বসলো। কোনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে আর রুটি চিবাচ্ছে। খিদ্দা, ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে, দেখ তাহলে যদি দেয় আর কি। কোনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। একটি টিচার দাঁড়িয়েছিল, তার দিকে গেল। ক্ষিতীশ দেখলো কোনি তাকে কিছু বলতেই তিনি কোনিকে আপাদমস্তক দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাইতে কোনি অপ্রতিভ হয়ে ফিরে এলো, অর্থাৎ দেবে না এরকম কিছু একটা শুনিয়ে দিল। দিল না তো। কোনির মুখটা থমথমে, শুধু বলল, বড়লোকদের মেয়েদের স্কুল। মানে এই কথাটি ওই টিচারটি বলেছিল যে এটি বড়লোকদের মেয়েদের স্কুল, তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতুকের সুরে বলল। বড়লোকরা গরিবদের ঘেন্না করে। ক্ষিতীশ এবার একটু অবাক হলো। এইসব ধারণা এইটুকু কোনির মাথায় ঢুকলো কি করে? তোকে কে বলল বড়লোকেরা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল টাকা থাকলে সবাই খাতির করে। চল জল খেয়ে আসি কল থেকে। ওরা 2-4 পা এগিয়েছে, তখনই একটি মেয়ে শুনুন শুনুন বলতে বলতে ছুটে এলো, হাতে জল ভরা প্লাস্টিকের 2টি গ্লাস। ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনেই চিনতে পারলো জলের গ্লাস হাতে মেয়েটি ছিল হিয়া মিত্র। এটি কোন হিয়া মিত্র বলতো? ওই যে একবার সাঁতার হয়েছিল, সেই সাঁতারে যে ফার্স্ট হয়েছিল। কোনি যেখানে হেরে গেল, তার দাদার সাথে খেলতে গিয়েছিল, কোনি হেরে চলে আসলো, সেখানে যে ফার্স্ট হলো, সেই হিয়া মিত্র। আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজের, ওর ব্যবহারের জন্য মাপ চাইছি। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরলো কোনির সামনে। কোনি তখন অদ্ভুত আচরণ করে বসলো। ধাঁ করে সেই গ্লাসে আঘাত করলো হাত দিয়ে, অর্থাৎ এইভাবে মেরে দিল সেই গ্লাসের মধ্যে। গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে পড়ে গেল। হতভম্ব শুধু হিয়াই নয়, ক্ষিতীশও হয়ে গেল। ক্ষিতীশও অবাক হয়ে গেল পুরো মতে। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। কোনি হন হন করে একাই এগিয়ে গেল। ক্ষিতীশ অপ্রতিভ হয়ে বলল, আমি মাপ চাইছি এবার তোমার কাছে। হিয়া ব্যথিত মুখে বলল, এই গ্লাসের জলটা তাহলে আপনি খান। নিশ্চয়ই নিশ্চয়ই। কোনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। হিয়াই যে কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী, মানে পরবর্তীতে ফিউচারে হিয়ার সাথেই যে তাকে কম্পিটিশনে নামতে হবে, এটা ক্ষিতীশ জানতো, এটা ক্ষিতীশ বুঝে গিয়েছিল। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকই পরিচিতদের সাথে দেখা করার ভান করে। অ্যাকচুয়ালি গিয়েছিল কি করতে বলতো? হিয়ার ট্রেনিং সে দেখতে গিয়েছিল বালিগঞ্জ ক্লাবে, যে হিয়া কিভাবে ট্রেনিং নিচ্ছে। শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে লুকিয়ে স্টপ ওয়াচে হিয়ার পুরো দমে সাঁতার দেওয়ার সময়ও নিয়ে নিয়েছিল, অর্থাৎ স্টপ ওয়াচ দিয়ে সে কতক্ষণে সাঁতার কাটে সে মাপও নিয়ে এসেছিল। ক্ষিতীশের মনে হয়েছে হিয়ার প্রতি কোনির হিংস্র আক্রোশটা ভোতা করে দেওয়াটা ঠিক হবে না, অর্থাৎ দুজনের মধ্যে একটু ক্ল্যাশ থাকুক, এদের দুজনকে বন্ধুত্ব করে দেওয়াটা উচিত হবে না, এটা ক্ষিতীশ মনে করলো। একটা বুকের মধ্যে পুষে রাখুক, মানে এই যে হিংসাটা, এটা বুকের মধ্যে থেকেই যাক, এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়ে। ক্ষিতীশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, হিয়া তখন আমাকে কি বলল জানিস? বলল, মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কোনি জল থেকে উঠতে দেরি করছে, অর্থাৎ কোনি ট্রেনিং এর সময় আরেকটু বাড়িয়ে দিল। দেখো, এই পর্যন্তই ছিল আমাদের এই নবম অধ্যায়। এবারে আমরা নবম অধ্যায়ের কিছু এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিদ্যা, আমি আর পারবো না। বক্তা কে? বক্তা হলো কোনি। প্রজাপতি কি? লীলাবতীর টেলারিং এর দোকানের নাম হলো প্রজাপতি। কোনির লগ বুকে কি কি লেখা আছে? প্রতিবেলা ট্রেনিং এর কাজের ও সময়ের হিসাব ছাড়াও খাওয়ার, ওজনের, নারীর স্পন্দনের, রক্তের হিমোগ্লোবিন স্তর পরীক্ষার, আয়রন ও ভিটামিন ট্যাবলেটের তালিকা লেখা আছে এতে। প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয় কটায়? রোলার শাটারের তালা খুলতে হয় সকাল 10টায়। কোনির মাইনে কত? কোনির মাইনে প্রায় 40 টাকা।
ঠিক করে বলো, কখন কোনি ঘুমিয়েছে? কে কাকে জিজ্ঞেস করলো? উত্তরে সে কি জানালো? ক্ষিতীশ কোনির মাকে জিজ্ঞেস করলো। উত্তরে তিনি জানালেন কোনি কাল রাতে যাত্রা শুনতে গিয়েছিল, রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। কে কাকে বলল? কার খাওয়ার কথা বলা হয়েছে? লীলাবতী তার স্বামী ক্ষিতীশকে বলল, কোনির খাওয়ার কথা বলা হয়েছে এখানে। প্রজাপতি কবে বন্ধ থাকে? প্রজাপতি বন্ধ থাকে রবিবার। ক্ষিতীশের কাঁধের থলিতে কি আছে? কাগজের মোড়কে রুটি, আলু ছেচকি, গুড়, সেদ্ধ ডিম আর কলা আছে। দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। কারা কোথায় বেরিয়েছে? ক্ষিতীশ ও কোনি চিড়িয়াখানায় বেরিয়েছে। বড়লোকরা গরিবদের ঘেন্না করে। বক্তা কে? বক্তা হলো এখানে কোনি। মিত্র কোন ক্লাবে ট্রেনিং নেয়? হিয়া মিত্র বালিগঞ্জ সুইমিং ক্লাবে ট্রেনিং নেয়।